প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনার্স প্রথম বর্ষের পরীক্ষণ মনোবিজ্ঞান, ইংরেজিতে যেটা বলছি এক্সপেরিমেন্টাল সাইকোলজি। আমাদের কোড হচ্ছে 213403। আজকে আমাদের লেকচার নাম্বার 8 এবং আমরা আজকে আলোচনা করব তোমাদের সিলেবাসের পঞ্চম অধ্যায়, যেটা হাইপোথেসিস বা অনুকল্প থেকে। আমি প্রফেসর নাজির আহমেদ, নরসিংদী সরকারি কলেজ, যথারীতি তোমাদের এই এক্সপেরিমেন্টাল সাইকোলজির লেকচারগুলো নিচ্ছি। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, হাইপোথেসিস বলছি ইংরেজিতে, বাংলায় বলছি অনুকল্প। প্রসঙ্গক্রমে আমি একটু বলে রাখি, তোমাদের যে বাংলা বইগুলো আছে, এই হাইপোথেসিসের এই বাংলাটা অধিকাংশ বইতেই প্রকল্প বলে বাংলাটা তারা করেছে, আর কেউ কেউ এটাকে অনুমানও বলেছে। তো আমরা অনুমান আর প্রকল্প দুইটা থেকে নিয়ে আমরা অনুকল্প সব বাংলাটি চুজ করেছি, কারণ জ্ঞানের অধিকাংশ শাখায় যারা গবেষণা করে বা পরীক্ষা সংক্রান্ত কাজের সাথে জড়িত, তাদের অধিকাংশরাই এই হাইপোথেসিসের বাংলাটি অনুকল্প হিসেবে করে থাকে। সেই আলোকেই আমরা হাইপোথেসিসের বাংলা এই পরীক্ষণ মনোবিজ্ঞানের পেপারে আমরা অনুকল্প হিসেবেই আলোচনা করব। তার বিকল্প বাংলাগুলো আমরা পাশাপাশি বলে যাব। আসো আমরা আমাদের আলোচনায়, মূল আলোচনায় আমরা প্রবেশ করি এবং আমাদের আলোচনা শুরু করি। আমরা বলছি যে, খেয়াল করে দেখো, বৈজ্ঞানিক অনুসন্ধান শুরু হয় একটি সমস্যা সমাধানযোগ্য সমস্যাকে কেন্দ্র করে। এই সমস্যা সম্পর্কে আমরা পড়ে আসছি। তার মানে হচ্ছে, যে কোনো বৈজ্ঞানিক অনুসন্ধান শুরু হয় একটি সমাধানযোগ্য সমস্যাকে কেন্দ্র করে। এই সমস্যার পরেই আসবে চলক, এবং চলকের পরেই আসবে অনুকল্প। তাহলে আমরা এই যে সমস্যাকে কেন্দ্র করে মনোবৈজ্ঞানিক পরীক্ষণ শুরু হয়, এই সমস্যার সম্ভাব্য সমাধান যখন প্রস্তাবনার আকারে প্রকাশ করা হয়, তখন তাকে বলা হয় অনুকল্প বা হাইপোথেসিস। তাহলে যে কোনো বৈজ্ঞানিক অনুসন্ধান যখন একটি সমস্যাকে কেন্দ্র করে শুরু হয়, যে সেটা হচ্ছে অনুসন্ধান বলতে আমরা এখানে বোঝাচ্ছি সেটা পরীক্ষণ হতে পারে, সেটা গবেষণা হতে পারে। তাহলে যে কোনো মনোবৈজ্ঞানিক পরীক্ষণ বা গবেষণার শুরু হয় একটি সমাধানযোগ্য সমস্যাকে কেন্দ্র করে। এই সমস্যার সম্ভাব্য সমাধান যখন প্রস্তাবনার আকারে প্রকাশ করা হয়, অর্থাৎ ওই সমস্যার সম্ভাব্য সমাধান কি হবে সেটাকে যখন প্রস্তাবনার আকারে প্রকাশ করা হয়, তখন সেটাকে বলা হয় অনুকল্প। অনুকল্প শব্দটি বা হাইপোথেসিস শব্দটি গ্রিক শব্দ হাইপোথেটিন থেকে উৎপত্তি হয়েছে। আর এই হাইপোথেসিসের বাংলা প্রতিশব্দ হচ্ছে অনুকল্প, অনুমান বা প্রকল্প। এই যে আমরা বিকল্প বাংলাগুলো বলছি, তাহলে অনুকল্পটা যেহেতু জ্ঞানের অধিকাংশ শাখায় অনুকল্প শব্দটা ফলো করে, এই জন্য আমরা সেটাকে নিয়েছি। আর অনুমান বা প্রকল্প এই বাংলাগুলো প্রযোজ্য এই ক্ষেত্রে। তাহলে এখন আসো, যে ইংরেজি যে হাইপোথেসিস শব্দটি আছে সেটা দুইটা শব্দ থেকে এসেছে, একটা হলো হাইপো আর একটা হলো থিসিস। এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত হাইপোথেসিস শব্দটি। হাইপো অর্থ হচ্ছে সম্ভাব্য, টেন্টেটিভ। তো হাইপো এবং থিসিস এই দুটি অংশের সমন্বয়ে যেহেতু হাইপোথেসিস শব্দটি গঠিত, হাইপো অর্থ হচ্ছে সম্ভাব্য বা টেন্টেটিভ, এবং থিসিস শব্দের অর্থ হচ্ছে সমস্যার সমাধান বিষয়ক বক্তব্য বা স্টেটমেন্ট অ্যাবাউট সলিউশন অফ এ প্রবলেম। তাহলে সম্ভাব্য সমস্যার সমাধান বিষয়ক বক্তব্য, অর্থাৎ বলা যায় সমস্যার সম্ভাব্য সমাধান বিষয়ক বক্তব্য বা উক্তি হলো অনুকল্প। তা আমরা একটু আগে যেটা বলেছি এটাই হলো মূল কথা। মনোবৈজ্ঞানিক পরীক্ষণ অনুসন্ধান শুরু হয় একটি সমাধানযোগ্য সমস্যাকে কেন্দ্র করে।
এই যে সমস্যার সম্ভাব্য যে সমাধান সেই সম্পর্কে যে উক্তি করা হয় সেটাকেই বলা হয় অনুকল্প বা প্রকল্প বা অনুমান। এখন আসো আমরা কয়েকটি সংজ্ঞা দেখি। বিভিন্ন মনোবিজ্ঞানী বা বিজ্ঞানীরা এই অনুকল্পের সংজ্ঞা কি বলেছেন সেগুলো আমরা একটু দেখি। জেমস ড্রেবারের মতে অনুকল্প হলো কোনো পর্যবেক্ষণীয় সত্য ঘটনা ব্যাখ্যায় সম্ভাব্য তত্ত্ব। তাহলে পর্যবেক্ষণীয় সত্য ঘটনা ব্যাখ্যায়, তাহলে যে কোনো পর্যবেক্ষণীয় ঘটনা যেগুলো সত্য ঘটনা সেগুলো ব্যাখ্যা করার জন্য সম্ভাব্য যে থিওরি বা তত্ত্ব প্রদান করা হয় সেটাকেই জেমসের ভাষায় বলা হয় অনুকল্প। ম্যাকগুইগান বলেছেন এর মতো অনুকল্প হলো দুই বা ততোধিক চলকের মধ্যকার সম্পর্কের একটি পরীক্ষণযোগ্য উক্তি। তাহলে ম্যাকগুইগান একজন বিশিষ্ট পরীক্ষণ মনোবিজ্ঞানী। তার একটা বিখ্যাত গ্রন্থ আছে এক্সপেরিমেন্টাল সাইকোলজি, যেটা ইংরেজিতে আমরা পড়িয়ে থাকি। আমাদের যে এই পরীক্ষণ মনোবিজ্ঞান সংক্রান্ত যে আলোচনাগুলো আমরা এই পর্যন্ত করেছি এবং সামনের দিকে যে আলোচনাগুলো করব তার অধিকাংশগুলোই আমরা এই ম্যাকগুইগানের এক্সপেরিমেন্টাল সাইকোলজি বইটি ফলো করেছি। তো এই জন্য ম্যাকগুইগানের সংজ্ঞাটাকে আমরা খুব গুরুত্বের সাথে দেখছি। দেখো অন্যগুলো গুরুত্ব বা এটা প্রকল্পকে আরো সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করার জন্য বা অনুকল্পকে সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করার জন্য সংজ্ঞাটি আমরা একটু আলোচনা করছি। অনুকল্প হলো দুই বা ততোধিক চলকের মধ্যকার সম্পর্কের একটি পরীক্ষণযোগ্য উক্তি। তাহলে আমরা চলক সম্পর্কে আগে 3টি ক্লাসে পড়ে আসছি। এই চলক সম্পর্কে আশা করি তোমরা সেখানে বুঝতে পারো। তাহলে দুই বা ততোধিক চলকের মধ্যকার সম্পর্ক, তাহলে আমরা সেখানে 4 ধরনের চলকের কথা দেখেছিলাম। সেটা হলো অনির্ভরশীল চলক, নির্ভরশীল চলক, মধ্যস্থ চলক বা জৈবিক চলক, বাহ্যিক চলক বা পরিবেশগত চলক। তাহলে এই যে 4 ধরনের চলক আমরা জেনে আসছি। তাহলে ম্যাকগুইগান বলছেন যে দুই বা ততোধিক চলকের মধ্যকার একটি পরীক্ষণযোগ্য উক্তি, যে চলকগুলোর সম্পর্ক কি হবে, 2টি বা 3টি চলকের মধ্যকার সম্পর্ক কি হবে তার একটি পরীক্ষণযোগ্য উক্তিকেই উনি বলেছেন অনুকল্প। উনি তার সংজ্ঞাটার একটা ইংরেজি হচ্ছে হাইপোথিসিস দ্য টেন্টেটিভ রিলেশনশিপ বিটুইন টু অর মোর ভেরিয়েবলস। তাহলে উনি বলেছেন যে হাইপোথিসিস is a tentative relationship between two or more variables, দুই বা ততোধিক চলকের মধ্যকার পরীক্ষণযোগ্য উক্তি হচ্ছে অনুকল্প। তারপরে আমরা আরেকটা সংজ্ঞা দেখি যে ক্রাইডার এটেল। ক্রাইডার সম্পর্কে আমরা অনেক কথা বলছি, যে ক্রাইডারের সংজ্ঞা আমরা প্রায় বলে থাকি। তো ক্রাইডার এবং তার সহযোগী যারা আছেন তারা বলেছেন অনুকল্প হলো চলক সমূহের মধ্যকার কার্যকারণ সম্পর্কের এমন প্রস্তাবনা যা কখনো পর্যবেক্ষণ আবার কখনো বা তত্ত্বের উপর ভিত্তি করে রচিত। তাহলে অনুকল্প হলো চলক সমূহের মধ্যকার কার্যকারণ সম্পর্ক। ম্যাকগুইগান সংজ্ঞার কাছাকাছি এটা। ওখানে বলছে দুই বা ততোধিক চলকের সম্পর্কের কথা বলছে। এখন হচ্ছে চলক সমূহের মধ্যকার কার্যকারণ সম্পর্কের এমন প্রস্তাবনা যা কখনো পর্যবেক্ষণ আবার বা কখনো তত্ত্বের উপর ভিত্তি করে রচিত। এই যে সম্ভাব্য প্রস্তাবনা যেগুলো আমরা দিব সমস্যার সম্ভাব্য সমাধান সম্পর্কে বা সমস্যার মধ্যকার যে চলকগুলো আছে এই চলকগুলোর মধ্যকার সম্পর্ক কি হবে এই সম্পর্কে যে প্রস্তাবনাটা আমরা দিব সেই প্রস্তাবনাটা কখনো কি হচ্ছে পর্যবেক্ষণ আবার কখনো বা তত্ত্বের উপর ভিত্তি করে রচিত। যে আমাদের চারপাশের জগতের বিভিন্ন ঘটনাবলীর পর্যবেক্ষণ থেকেও আসতে পারে এবং কখনো যে বর্তমান যে জ্ঞানের যে তত্ত্বগুলো প্রতিষ্ঠিত তত্ত্ব আছে সেই তত্ত্বগুলোর ভিত্তিতেও এটা রচিত হতে পারে। কিছুক্ষণ পরে আমরা যখন সোর্সেস অফ হাইপোথিসিস পড়ব তখন আমরা সেখানে আরো ডিটেইলস আলোচনা করব বিষয়টি। তাহলে তারপরে আমরা আরেকটি সংজ্ঞা দেখি। মায়ার্স বলেছেন অনুকল্প হলো তত্ত্বের ভিত্তিতে প্রণীত একটি যাচাইযোগ্য ভবিষ্যৎবাণী, যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণের মাধ্যমে যে তত্ত্ব প্রতিষ্ঠিত হয় সেই বলছে তত্ত্বের ভিত্তিতে প্রণীত যাচাইযোগ্য ভবিষ্যৎবাণী হলো অনুকল্প। এটা হলো মায়ার্সের ভাষায়।
আমরা দুইটা উদাহরণ আলোচনা করি, যে এই পর্যন্ত যেগুলো বলেছি দুই বা ততোধিক চলকের মধ্যকার সম্পর্ক সম্পর্কে প্রমাণিত বা উক্তি বা প্রমাণযোগ্য উক্তিকে আমরা বলেছিলাম অনুকল্প বা প্রকল্প। তাহলে আমরা দুইটা উদাহরণ দিচ্ছি। যেমন আমাদের আবেগীয় শব্দের প্রতিক্রিয়াকাল সাধারণ শব্দের প্রতিক্রিয়াকাল অপেক্ষা দীর্ঘ হয়। তাহলে এটা একটা আমরা বলেছি, আমরা যখন সমস্যা বিষয়ে আলোচনা করেছিলাম ওখানে কয়েকটা সমস্যার উদাহরণ দিয়েছিলাম আমরা। সেই সমস্যার উদাহরণও এইটা ছিল যে আমাদের একটা পরীক্ষণ ছিল আবেগীয় এবং সাধারণ শব্দের প্রতিক্রিয়াকালের পার্থক্য নির্ণয়। এটা ছিল আমাদের পরীক্ষণের সমস্যা। একটু পরে আমরা ওইটা সমস্যাটাকে দিয়ে আমরা বিষয়টা আরো ডিটেলস আলোচনা করব। তাহলে আমরা যদি এমন একটা পরীক্ষণ পরিচালনা করি যে পরীক্ষণে দুই ধরনের শব্দ থাকে, সেগুলো আবেগীয় শব্দ আর কিছু হলো সাধারণ শব্দ। তাহলে এই আবেগীয় শব্দ এবং সাধারণ শব্দ যেগুলো আছে এগুলো হচ্ছে অনির্ভরশীল চলক, আর প্রতিক্রিয়াকাল যেটা আছে সেটা হচ্ছে নির্ভরশীল চলক। প্রতিক্রিয়াকালটা হচ্ছে সাবজেক্ট বা পারীক্ষ প্রতিক্রিয়া করতে কি পরিমাণ সময় নিবে এই সময়টাই হবে নির্ভরশীল চলক, অর্থাৎ প্রতিক্রিয়ার সময়কাল, রেসপন্স লেটেন্সি বা রেসপন্স ডিউরেশন আমরা পড়ে আসছি আগে। তাহলে এই রেসপন্স লেটেন্সি আর রেসপন্স ডিউরেশনটি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা নির্ভরশীল চলক। আর আবেগীয় এবং সাধারণ শব্দ পরীক্ষার উপর প্রয়োগ করলে কোন শব্দের প্রতিক্রিয়াকাল বেশি হবে কোনটা কম হবে সেই সম্পর্কে যে আগাম অনুমান বা আগাম যে উক্তি, প্রমাণযোগ্য উক্তি, সেটাকে আমরা বলছি অনুকল্প। তাহলে আমরা আবেগীয় সাধারণ শব্দের প্রতিক্রিয়াকাল নিয়ে যখন আমরা পরীক্ষা করব তখন আমরা পরীক্ষণ পরিচালনা করার আগেই আমরা বলবো আবেগীয় শব্দের প্রতিক্রিয়াকাল সাধারণ শব্দের প্রতিক্রিয়াকাল অপেক্ষা দীর্ঘ হয়। তাহলে এই যে একটা মানে আমরা আনুমানিক সিদ্ধান্ত দিলাম বা টেন্টেটিভ রিলেশনশিপ কি হবে দুটি চলকের মধ্যে, নির্ভরশীল আর অনির্ভরশীল চলকের মধ্যে, সেটা সম্পর্কে যে আমরা আনুমানিক সিদ্ধান্ত দিলাম সেটাকে আমরা বলছি অনুকল্প। তাহলে আবেগীয় সাধারণ শব্দের প্রতিক্রিয়াকালের পরীক্ষণে অনুকল্প বা অনুকল্পটাই হবে এইভাবে যে আবেগীয় শব্দের প্রতিক্রিয়াকাল সাধারণ শব্দের প্রতিক্রিয়াকাল অপেক্ষা দীর্ঘ হয়। কেন হয় তার একটা বিশাল ব্যাখ্যা আছে, সেগুলো আমরা তোমাদের যে আরেকটা পেপার আছে 213404 সেখানে যে পরীক্ষণ পরিচালনা করা হবে এই পরীক্ষণটা সেখানে আছে, সেখানে এটার বিশাল ব্যাখ্যা আছে যে আবেগের কারণে কেন আবেগীয় শব্দগুলোর প্রতিক্রিয়াকাল কেন দীর্ঘ হয় আর সাধারণ শব্দের তুলনায় তার একটা ব্যাখ্যা আছে, সেগুলো আমরা সেখানে আলোচনা করব। আরেকটা অনুকল্পের উদাহরণ দেখো, সময় অতিক্রান্তের প্রেক্ষিতে শিক্ষালব্ধ বিষয়ের বিস্তৃতি ঘটে। আমাদের কিছু পরীক্ষণ আছে বিস্তৃতি সম্পর্কিত কিছু পরীক্ষণ আছে, তখন আমরা সেই পরীক্ষণ থেকে দেখতে পাই যখন শিক্ষালব্ধ অভিজ্ঞতা অর্জনের পরে বা শিক্ষণের পরে যদি সেটা চর্চা করা না হয় পরবর্তী সময়, তাহলে দীর্ঘ সময় যদি চর্চা করা না হয় তখন দেখা যায় যে সময় অতিক্রান্তের সাথে সাথে এই শিক্ষালব্ধ বিষয়বস্তুগুলোর বিস্তৃতি ঘটে। তাহলে আমরা এই যে একটা আনুমানিক সিদ্ধান্ত দিলাম যে সময় অতিক্রান্তের সাথে সাথে শিক্ষালব্ধ অভিজ্ঞতা, সময়টা হচ্ছে এখানে অনির্ভরশীল চলক আর বিস্তৃতির পরিমাণটা হচ্ছে নির্ভরশীল চলক। তাহলে এই দুইটা চলকের সম্পর্ক কি হবে, অর্থাৎ সময় অতিক্রান্তের সাথে সাথে শিক্ষালব্ধ অভিজ্ঞতার স্মৃতিপটে কতটুক থাকবে সেই সম্পর্কে কোনো পরীক্ষণ যদি আমরা করতে চাই তখন দেখা যাবে যে সময় অতিক্রান্তের সাথে সাথে শিক্ষালব্ধ অভিজ্ঞতার বিস্তৃতি ঘটে। আমরা পরে আরো কিছু উদাহরণ আলোচনা আসবে যে এই দুইটা উদাহরণের আলোচনা কিন্তু আমাদের পরবর্তী সময় আছে, সেগুলো সেখানে আমরা আরো ডিটেলস আলোচনা করব। এখন আসো আমরা এই পর্যন্ত যে আলোচনাগুলো করেছি তিনটা চ্যাপ্টার নিয়ে আমরা একসাথে করি, দেখো মেলানোর জন্য বলে সমস্যা, চলক এবং অনুকল্পের সমন্বিত উদাহরণ। আমরা একটা উদাহরণ দিয়ে সমস্যা জানবো, তার চলক সম্পর্কে জানবো এবং তার অনুকল্প সম্পর্কে জানবো। আমাদের চ্যাপ্টার নাম্বার 3, চ্যাপ্টার নাম্বার 4, চ্যাপ্টার নাম্বার 3 তে আছে চলক, চ্যাপ্টার নাম্বার 4 এ আছে প্রবলেম বা সমস্যা, আর চ্যাপ্টার নাম্বার 5 এ আজকে আলোচনা করছি অনুকল্প। তিনটে চ্যাপ্টারের আলোচনাগুলো বা যে কোনো মনোবৈজ্ঞানিক পরীক্ষণে বা যে কোনো গবেষণায় এই সমস্যা, চলক এবং অনুকল্প এই তিনটাই পাশাপাশি আমাদের কাছে থাকবে, কারণ তিনটা বিষয় হলো পরীক্ষণের মূল ওয়েপন বা মূল কম্পোনেন্ট এগুলো বলা যায়। তাহলে আমরা যদি একটা পরীক্ষণের সমস্যার কথা বলি, আবেগীয় এবং সাধারণ শব্দের প্রতিক্রিয়াকালের পার্থক্য নির্ণয়,
এটা হচ্ছে আমাদের একটা পরীক্ষণের সমস্যা। এই সমস্যাটার মধ্যে দুইটি চলক আছে। অনির্ভরশীল চলক হলো আবেগীয় এবং সাধারণ শব্দ তালিকা উপস্থাপন। এই আবেগীয় সাধারণ শব্দ তালিকা যে উপস্থাপন করব, এগুলো উদ্দীপক আকারে উপস্থাপন করা হবে পরীক্ষার সামনে। তাহলে একটি শব্দ তালিকা থাকবে, যে শব্দ তালিকার মধ্যে কতগুলো শব্দ থাকবে আবেগীয় শব্দ আর কতগুলো শব্দ থাকবে সাধারণ শব্দ। তাহলে এই আবেগীয় শব্দ এবং সাধারণ শব্দ যে তালিকা, সেই উপস্থাপিত তালিকাটাই হবে অনির্ভরশীল চলক। আর এই শব্দ পরীক্ষকের শব্দ বলার প্রেক্ষিতে সে যে প্রতিক্রিয়া করবে, তার পছন্দ মতন যে কোনো একটি শব্দ বলে যে প্রতিক্রিয়া করবে, এই প্রতিক্রিয়া করার জন্য যে সময়টা নিবে, সেই সময়টাকে আমরা পরিমাপ করব। সেই প্রতিক্রিয়া কালটাকে আমরা বলছি নির্ভরশীল চলক। তাহলে একটি সমস্যা পেলাম। এই সমস্যার মধ্যে দুটি চলক আছে, অনির্ভরশীল চলক এবং নির্ভরশীল চলক। এখন আসো অনুকল্পে আমরা বলবো এই নির্ভরশীল চলক এবং অনির্ভরশীল চলকের সম্পর্ক কি হবে, সেই সম্পর্কে আমরা যে আনুমানিক সিদ্ধান্ত দিব সেটি হচ্ছে অনুকল্প। এখন আমরা বলছি আবেগীয় শব্দের প্রতিক্রিয়া কাল সাধারণ শব্দের প্রতিক্রিয়া কাল অপেক্ষা দীর্ঘ হয়। আমরা একটু আগে চলকের যে উদাহরণ দিয়েছিলাম সেখানে আমরা দেখে আসি। তার মানে হচ্ছে সমস্যা, চলক এবং অনুকল্প, এই তিনটা বিষয়কে একসাথে বোঝানোর জন্য আমরা একটা বিষয়ের উপরে ভিত্তি করে আমরা তিনটাই বুঝলাম। অর্থাৎ সমস্যাটা কি, পরীক্ষণের আবেগীয় সাধারণ শব্দের প্রতিক্রিয়া কালের পার্থক্য নির্ণয়, এটা হচ্ছে আমাদের পরীক্ষণের সমস্যা। এই সমস্যার মধ্যে চলকগুলো কি আছে, অনির্ভরশীল চলক হচ্ছে আবেগীয় সাধারণ শব্দ তালিকা উপস্থাপন এবং নির্ভরশীল চলক হচ্ছে প্রতিক্রিয়া কালের পরিমাণ। এখন কোনো ছাত্র প্রশ্ন আসতে পারে, স্যার এখানে কি কোনো মধ্যস্থ চলক বা জৈবিক চলক নেই? এখানে কি কোনো বাহ্যিক চলক বা পরিবেশগত চলক নেই? অবশ্যই আছে। সেটা হচ্ছে আমাদের এই আবেগীয় এবং সাধারণ শব্দ তালিকা উপস্থাপন করব যার উপর, সে হচ্ছে পরীক্ষ। তাহলে পরীক্ষের মধ্যে আবেগ প্রবণতা যাদের মধ্যে একটু বেশি থাকে, যেসব পরীক্ষের মধ্যে, তাদের মধ্যে আবেগীয় শব্দের প্রতিক্রিয়া আরো বেশি ক্রিয়াশীল হবে। আবার কিছু মানুষ আছে আমাদের মধ্যে ইমোশন কম্পারেটিভলি কম, এই যে আবেগের পরিমাণ কারো বেশি কারো কম, এই বিষয়গুলি হচ্ছে এখানে মধ্যস্থ চলক বা জৈবিক চলক হিসেবে কাজ করবে। আর প্রতিক্রিয়া কাল এর পরিমাপ করার জন্য আমরা যে ল্যাবরেটরি কন্ডিশনে যে পরীক্ষণ পরিচালনা করব, এই পরীক্ষণ পরিবেশের পরিস্থিতি যদি এমন হয় যে নয়জি পরিবেশ যদি পরীক্ষণাগারে থাকে, তখন কিন্তু পরীক্ষকে যখন আমরা শব্দ তালিকা উপস্থাপন করব, তখন অনেক সময় দেখা যায় পরীক্ষক যথাযথভাবে প্রতিক্রিয়া করছে না বা প্রতিক্রিয়ার কালগুলো ঠিক মতন পাওয়া যাচ্ছে না। কারণ সাবজেক্ট অনেক সময় বলে থাকে যে আমি ঠিক মতো শুনতে পাই নাই, বা অন্য কোনো ঘটনা ঘটে পরীক্ষার হলে, তখন তার মনোযোগ সেদিকে চলে যায়। সে বা এই শব্দ তালিকা তখন যখন তার সামনে উপস্থাপন করা হয়, তখন সে মনোযোগ দিয়ে হয়তো নাও শুনতে পারে, তখন তার প্রতিক্রিয়া কালের ক্ষেত্রে এটা প্রভাব বিস্তার করতে পারে। ওই পরীক্ষণ পরিবেশের বিষয়গুলি হয়ে যাবে বাহ্যিক চল বা পরীক্ষণ বিশ্লিষ্ট চল। তাহলে আমাদের মাথায় রাখতে হবে সকল পরীক্ষণে কিন্তু এই চারটা চলকের কোনো না কোনো ভাবে উপস্থিতি থাকবে। তো মেন চলক হচ্ছে দুইটা, প্রধানত দুই ধরনের, অনির্ভরশীল চলক এবং নির্ভরশীল চলক। এর মধ্যেই মধ্যস্থ চলক বা জৈবিক চলক এবং পরীক্ষণ বিশ্লিষ্ট চলক বা বাহ্যিক চলক গুলো এর মধ্যেই অবস্থান করে, সেগুলো একটু ব্যাখ্যা সাথে। তাহলে একটি উদাহরণ দিয়ে আমরা সমস্যা, চলক এবং অনুকল্পের সমন্বিত একটা উদাহরণ দিলাম। তারপরে আসো আমরা এখন আরেকটু সামনের দিকে যাই। আমরা অনুকল্পের প্রকারভেদ, কত ধরনের অনুকল্প আছে আমরা সেগুলো আমরা একটু দেখে আসি। বিভিন্ন বিজ্ঞানী গবেষকগণ তাদের অনুসন্ধানের ক্ষেত্র অনুযায়ী বিভিন্ন প্রকার অনুকল্পের কথা বলেছেন। তাহলে এই অনুকল্পের প্রকারভেদ নিয়ে আলোচনাগুলো যারা গবেষণা করেছেন, পরীক্ষা পরিচালনা করেছেন, তাদের মধ্যে এই অনুকল্পের প্রকারভেদ নিয়ে বিভিন্ন জন বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। তার মানে হচ্ছে যাদের পরীক্ষণের ধরন যেরকম, তার ভিত্তিতে তারা অনুকল্পগুলোকে সাজিয়েছেন। এই জন্য আমরা বলছি ম্যাকগুইগান যিনি আছেন, আমরা একটু আগে বলেছিলাম একজন বিশিষ্ট পরীক্ষণ মনোবিজ্ঞানী, তিনি বলেছেন অনুকল্প মূলত দুই ধরনের, একটা হলো সার্বজনীন অনুকল্প আর একটা হচ্ছে অস্তিত্ববাদী অনুকল্প, ইউনিভার্সাল হাইপোথেসিস, আর একটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল হাইপোথেসিস বা অস্তিত্ববাদী অনুকল্প।
তাহলে আমরা যেটা বলছি সার্বজনীন অনুকল্প বলছি যে দুই বা ততোধিক চলকের মধ্যে সার্বজনীন সম্পর্ক প্রকাশ করে এমন অনুকল্পকেই বলা হচ্ছে সার্বজনীন অনুকল্প। যেমন আমরা বলছি যে অপেক্ষার প্রহর, আমরা বলছি অপেক্ষার প্রহর দীর্ঘ বলে অনুমিত হয়। তার মানে অপেক্ষার প্রহর দীর্ঘ বলে অনুমিত হয়। কারোর জন্য যদি কোনো অপেক্ষা করতে হয় আমাদের, তখন আমরা সাধারণত দেখি যে কারোর জন্য অপেক্ষা করতে হলে তখন অল্প সময়কে আমাদের কাছে দীর্ঘ সময় মনে হয়। যেমন ট্রেন স্টেশনে কারোর জন্য হয়তো একজন লোক 10 মিনিট অপেক্ষা করছে, যখন 10 মিনিট পরে ওই ব্যক্তি, কাঙ্ক্ষিত ব্যক্তি আসে, তখন বলে যে সেই অনেকক্ষণ থেকে, আধা ঘন্টা থেকে তোমার জন্য অপেক্ষা করছে। তার মানে যেহেতু সে কাজবিহীন থাকে, যখন কারোর জন্য অপেক্ষা করতে হয়, এই অপেক্ষার প্রহর সাধারণত দীর্ঘ বলে মনে হয়, কম সময়কে অধিক বলে মনে হয়। তাহলে এটা একটা সার্বজনীন অনুকল্প এই জন্য যে এটা এই দুটি চলের সম্পর্ক দীর্ঘস্থায়ী, মানে প্রায় সবার ক্ষেত্রে একই রকম বলে মনে হয়, সার্বজনীন এটা মনে হয়, এই জন্য তাকে বলছি সার্বজনীন। এরকম অনেক অনুকল্প আছে যেগুলো সার্বজনীন অনুকল্প। আরেকটা হচ্ছে অস্তিত্ববাদী অনুকল্প। যে অস্তিত্ববাদী অনুকল্প বলছে যে প্রকল্প বিশেষ ক্ষেত্রে সত্য হয় বা কমপক্ষে একটি নির্দিষ্ট ক্ষেত্রে সত্য হয়, সব ক্ষেত্রে সত্য নাও হতে পারে, বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য হয়। সেটা হলো, যেমন আমরা বলছি যে কাজে ব্যক্তি পুরস্কৃত হয় তার ওই কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। একটা ব্যক্তি অনেক কাজ করেছে, কিন্তু তার মধ্যে কোন একটা পার্টিকুলার কাজ করে সে পুরস্কৃত হয়েছে, তো ওই অনেকগুলো কাজের মধ্যে যে পার্টিকুলার যে কাজের করে সে উপকৃত হয়েছে, ওই কাজের প্রতি তার আগ্রহের পরিমাণ বেড়ে যায়। এটা দেখা যাবে, এটা পরীক্ষা করলেও এটা প্রমাণ পাওয়া যায় যে একটা ব্যক্তি 10টা কাজ করেছে, কিন্তু 10টা কাজের প্রেক্ষিতে সে কিন্তু পুরস্কৃত হয়নি, সেখান থেকে পার্টিকুলার কোনো একটি কাজ করার কারণে সে পুরস্কৃত হয়েছে। তখন দেখা যাবে যে কাজটি করে সে পুরস্কৃত হয়েছে তার প্রতি তার আগ্রহ বৃদ্ধি পায়। এটাকে বলছি বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য, সেটাকে আমরা বলছি ম্যাকগুইগান বলেছেন অস্তিত্ববাদী প্রকল্প। তারপর হচ্ছে গুডিয়ান হার্ট, বিশিষ্ট গবেষক, তার রিসার্চ মেথোডোলজির উপর তার বিশেষ বিখ্যাত গ্রন্থ রয়েছে তাদের। তো গুডিয়ান হার্ট তারা বিমুক্তকরণের পর্যায়ের উপর ভিত্তি করে অনুকল্প 3 ভাগে ভাগ করেছেন। তারা 3 ধরনের অনুকল্পের কথা বলেছেন। একটা বলেছেন নিম্ন পর্যায়ের অনুকল্প, এক্সিস্টেন্স অফ এম্পিরিক্যাল ইউনিফর্মিটিস। তারা বলছেন নিম্ন পর্যায়ের প্রকল্প, তারা বলছেন বাস্তব জগতের পর্যবেক্ষণযোগ্য কতগুলো ঐক্য বা সামঞ্জস্যতা সম্বন্ধে বক্তব্য দিয়েছেন। অর্থাৎ যে সকল বক্তব্য বাস্তব জগতের পর্যবেক্ষণযোগ্য কতগুলো ঐক্য বা সামঞ্জস্যপূর্ণ ঘটনা সম্পর্কে বক্তব্য দেয়, সেগুলোকে বলছেন যে এক্সিস্টেন্স অফ এম্পিরিক্যাল ইউনিফর্মিটিস, যে সামঞ্জস্যতাপূর্ণ বক্তব্য দেয় বাস্তব জগতে। যেমন যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, গ্রামীণ সমাজে বাল্য বিবাহের হার বেশি। তাহলে এটা বাস্তব জীবনে দেখা যায় যে সর্বক্ষেত্রে যে গ্রামীণ সমাজে দেখা যায়, গ্রামীণ সমাজে বাল্য বিবাহের হার বেশি। যে এটা হলো একটা নিম্ন পর্যায়ের বলছি প্রকল্প বা বাস্তব জগতের পর্যবেক্ষণযোগ্য ঘটনাগুলোর মধ্যকার সামঞ্জস্য, বা সেটা হলো যে কতগুলো পর্যবেক্ষণযোগ্য ঐক্যকে আমরা বলছি নিম্ন পর্যায়ের অনুকল্প গুডিয়ান হার্টের বক্তব্য অনুযায়ী। তাহলে আরেকটা উদাহরণ দিলাম, গ্রামীণ সমাজে বাল্য বিবাহের হার বেশি। তারপরে আরেকটা অনুকল্পের কথা বলেছেন অপেক্ষাকৃত উচ্চ পর্যায়ের অনুকল্প, কমপ্লেক্স আইডিয়াল টাইপ হাইপোথেসিস। ওখানে বলছেন বিভিন্ন সাধারণ ধারণা এবং প্রকৃতি জগতের সামঞ্জস্যতার মধ্যে যৌক্তিক সম্পর্ক নির্ণয়, অর্থাৎ প্রাকৃতিক জগতের ঘটনাগুলোর মধ্যে যৌক্তিক সম্পর্ক নির্ণয়ের উপর ভিত্তি করে যে অনুকল্পগুলো গঠন করা হয় সেগুলোকে বলছেন যে অপেক্ষাকৃত উচ্চ পর্যায়ের অনুকল্প বা কমপ্লেক্স আইডিয়াল টাইপ হাইপোথেসিস। আমরা একটা উদাহরণ বলছি, বারবার অনুশীলনের পক্ষে শিক্ষণ অপেক্ষাকৃত স্থায়ী হয়। তাহলে আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তনকে আমরা বলছি শিক্ষণ। তাহলে এটা বলছে বারবার অনুশীলনের ফলে এই শিক্ষণের আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তনটা অপেক্ষাকৃত স্থায়ী হবে। তার মানে হচ্ছে আমরা যদি কোনো একটা বিষয় সম্পর্কে একবার বা দুইবার অনুশীলন করি বা প্রচেষ্টা চালাই, তাহলে তার তুলনায় যদি অধিক সংখ্যকবার অনুশীলন করা হয়, প্রচেষ্টা চালানো হয়, তাহলে তার শিক্ষণটা অধিক হয় বা তার স্থায়িত্ব অধিক হয়ে থাকে। এই জন্য দেখবা যে আমার আলোচনায় বিশেষ করে আমি একই বিষয়ে একটু বারবার বলি, একটু বেশিবার রিপিট করি, যাতে করে একটা বিষয় যদি অপেক্ষাকৃত বেশিবার রিপিট করা হয়, পুনরাবৃত্তি করা হয়, তাহলে সেটা স্মৃতিপটে
বেশি কম্পারেটিভলি অধিক স্থায়ী হয়। তাহলে একটা আমরা বলছি অপেক্ষাকৃত উচ্চ পর্যায়ের অনুকল্প, যে এখানে যুক্তি আছে, যে আমরা যুক্তিটা হলো এই যে কম সংখ্যক বার অনুশীলন করার ফলে একজন পরীক্ষক কতটুকু পুনরুৎপাদন করতে পারলো, আর ওই একই বিষয়ে কিছু পরীক্ষক বেশি সংখ্যক বার অনুশীলন করেছে, তারা কতটুকু পুনরুৎপাদন করতে পারবে। তখন দেখা যাবে আমরা দুইটার মধ্যে যদি তুলনা করতে যাই, যৌক্তিক বিচার বিশ্লেষণ করতে যাই, তখন দেখা যাবে যারা অধিকবার অনুশীলন করেছে তাদের কি বলা যায় পুনরুৎপাদন অপেক্ষাকৃত বেশি হয়েছে। এই জন্য আমরা বলছি বারবার অনুশীলনে শিক্ষণ অপেক্ষাকৃত স্থায়ী হয়। তারপরে বলছেন উনি সর্বোচ্চ পর্যায়ের অনুকল্প, রিলেশন অফ অ্যানালিটিক ভেরিয়েবল, অর্থাৎ বলছেন যে দুটি চলের মধ্যকার যে সম্পর্ক সেটাকে আমরা বলছি অনুকল্প। এখানে এই সর্বোচ্চ পর্যায়ের অনুকল্পই হচ্ছে দুটি চলের মধ্যকার সম্পর্ক। আমরা বলছি শিক্ষিত লোকেরা পরিবার পরিকল্পনার বিষয়ে অধিক সচেতন হয়। এই যে একটা উদাহরণ দিলাম আমরা, তাহলে এই শিক্ষিত পরিবার পরিকল্পনার অধিক সচেতন, তাহলে পরিবার পরিকল্পনার প্রতি সচেতনতা, কম সচেতনতা, অধিক সচেতনতা, এগুলো হচ্ছে নির্ভরশীল ঘটনা। আর শিক্ষার লেভেলটা হচ্ছে অনির্ভরশীল চলক। তার মানে হচ্ছে যেসব পরিবারের যেসব লোকেরা অধিক শিক্ষিত লোকেদের মধ্যে দেখা যায় তার পরিবার পরিকল্পনা অধিক সচেতন হয়, তার মানে হচ্ছে আমরা গুডিয়ান হার্ট এর 3 ধরনের অনুকল্পের কথা জানলাম। সেটা হচ্ছে নিম্ন পর্যায়ের অনুকল্প, অপেক্ষাকৃত উচ্চ পর্যায়ের অনুকল্প এবং সর্বোচ্চ পর্যায়ের অনুকল্প। তাহলে এটাকে আমরা বলছি গুডিয়ান হার্টের ভাষায় এক্সিস্টেন্স অফ এম্পিরিক্যাল ইউনিফর্মিটিস, কমপ্লেক্স আইডিয়াল টাইপ হাইপোথেসিস, রিলেশন অফ অ্যানালিটিক্যাল ভেরিয়েবলস। তার মানে হচ্ছে দুইটা চলকের মধ্যকার যে ব্যাখ্যামূলক সম্পর্ক, সেটাকে উনি বলছেন যে সর্বোচ্চ পর্যায়ের অনুকল্পের কথা বলেছেন। তারপরে এখন আসো আমরা আরো কিছু অনুকল্পের কথা বলি, যেটা হচ্ছে যে বৈজ্ঞানিক অনুসন্ধানের বিভিন্ন ধরনের অনুকল্পের কথা বলছে। যে আমাদের উক্ত দুইটা অর্থাৎ ম্যাকগুইগান এবং গুডিয়ান হার্টের যে অনুকল্পের শ্রেণীভাগ, তার বাইরেও কতগুলো বিভিন্ন ধরনের অনুকল্পের কথা আমরা আলোচনা করব। তার মধ্যে আছে যে আমরা বলছি যে একটা হলো রিসার্চ হাইপোথেসিস বা গবেষণা অনুকল্প। তার মানে হচ্ছে গবেষণা আমরা বলছি টু অ্যাড সামথিং নিউ টু দ্য প্রেজেন্ট নলেজ, বর্তমান জ্ঞানের সাথে নতুন জ্ঞান সংযোজনের জন্য যে অনুসন্ধানমূলক কার্য পরিচালনা করা হয় সেটাকে বলা হয় যে গবেষণা প্রকল্প বা রিসার্চ হাইপোথেসিস। তাহলে রিসার্চ হাইপোথেসিসের ক্ষেত্রে যে রিসার্চের ক্ষেত্রে যে অনুকল্প গঠন করা হয় সেটাকে বলা হয় রিসার্চ হাইপোথেসিস। তো আমরা যেমন একটা উদাহরণ দিচ্ছি, লিঙ্গভেদে ধূমপানের অভ্যাসের পার্থক্য বিদ্যমান, এই ধরনের অনুকল্প। তার মানে হচ্ছে যে নারী এবং পুরুষ ভেদে ধূমপানের অভ্যাসের পার্থক্য আছে কিনা এই বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে একটি গবেষণা পরিচালনা করার জন্য যিনি গবেষক তিনি তথ্য উপাত্ত সংগ্রহ করবেন, করে একটা অনুকল্প যাচাই করার জন্য তিনি প্রচেষ্টা চালাবেন। তখন তিনি যে গবেষণার জন্য যে তথ্য উপাত্ত সংগ্রহ করবেন তার ভিত্তিতে প্রমাণ করার জন্য যে অনুকল্প গঠন করবেন সেটাকে বলা হয় গবেষণা অনুকল্প। এবং তেমনি একটা উদাহরণ হিসেবে আমরা বললাম যে লিঙ্গভেদে, নারী পুরুষের লিঙ্গভেদে ধূমপানের অভ্যাসের পার্থক্য আছে কিনা এই বিষয়টা জানার জন্য তিনি অনুকল্প গঠন করবেন, সেটাকে বলা হয় রিসার্চ হাইপোথেসিস। জ্ঞানের আরেকটা শাখা আছে যে পরিসংখ্যান, তারা প্রচুর পরিমাণে গবেষণা করে থাকে এবং এটা একটা গবেষণামূলক জ্ঞানের একটা শাখায় বলা যায়। তারা আবার অনুকল্প গঠন করার জন্য একটা নিজস্ব ভাষা বা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন। তো তাদের অনুকল্পকে বলা হয় পরিসংখ্যানিক অনুকল্প। আর তাদের একটা বিশেষ নাম আছে বা ভাষা আছে, সেটাকে বলা হয় শূন্য অনুকল্প বা নাল হাইপোথেসিস, বা না বোধকভাবে যে অনুকল্প গ্রহণ করা হয়, বা শূন্য প্রকল্প কেউ বলে থাকেন। তার মানে যে অনুকল্প না বোধকভাবে গ্রহণ করা হয়। আর পরিসংখ্যানের ভাষায় বলা হয় যাচাইয়ের জন্য যে অনুকল্প গ্রহণ করা হয় সেটি হচ্ছে পরিসংখ্যানিক প্রকল্প বা নাল হাইপোথেসিস। তো
তো আমরা গবেষণা প্রকল্প যেটা বলছিলাম, লিঙ্গভেদে ধূমপানের অভ্যাসের পার্থক্য বিদ্যমান, এটা হচ্ছে রিসার্চ হাইপোথেসিসের ভাষা। এই গবেষণাতেই এটা যখন পরিসংখ্যানিক রিসার্চ হবে বা নাল হাইপোথেসিস ফর্মে এটাকে লেখা হয়, লিঙ্গভেদে ধূমপানের অভ্যাসের পার্থক্য অর্থবহ নয়। অর্থাৎ তারা প্রথমেই বলে নেয় যে ধূমপানের অভ্যাসের পার্থক্য অর্থবহ নয়। নারী পুরুষ ভেদে যে ধূমপানের পার্থক্য যদিও পাওয়া যাবে, সেটা তাৎপর্যপূর্ণ নয়, তেমন গণার মধ্যে আনার মতো নয় বা অর্থবহ নয় বা তাৎপর্যপূর্ণ নয় বলেই তারা অনুকল্প গঠন করবে। এটা পরিসংখ্যানের একটা বিশেষ ভাষা। এটাকে বলা হয় নাল হাইপোথেসিস বা স্ট্যাটিস্টিক্যাল হাইপোথেসিস বলা হয়। আরেক ধরনের প্রকল্প বলছে সাধারণ প্রকল্প। দৈনন্দিন জীবনের ঘটনাবলী থেকে যে সকল এর ভিত্তিতে যে অনুকল্প গঠন করা হয়, সেটাকে ভেরি সিম্পল ফর্মের আমাদের চারপাশের জগতের ঘটনাবলীগুলো, তথ্যগুলো আমাদের যা জানা থাকে তার ভিত্তিতে আমরা যখন অনুকল্প গঠন করি। যেমন ওই ধূমপান বিষয়ক আরেকটি অনুকল্প হচ্ছে ধূমপান ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তার মানে হচ্ছে আমরা মেডিকেল সায়েন্সের বিভিন্ন তথ্য থেকে জানি যে ধূমপান ক্যান্সারের একটা অন্যতম কারণ, এবং সেটা বলছে ঝুঁকি বাড়ানোর কথা বলছে। যেমন ধূমপানের জন্য যে ধূমপানের যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, বিশেষ করে সিগারেট যেগুলো বাজারে পাওয়া যায়, সেখানে তার প্যাকেটের গায়ে লিখে দেওয়া থাকে। হ্যাঁ, তো এই জাতীয় বিষয়গুলোকে আমরা বলছি সাধারণ অনুকল্প। আরেকটা বলছি অনুকল্প কমপ্লেক্স হাইপোথেসিস বা জটিল অনুকল্প। সেটা হচ্ছে মূলত যখন একাধিক চলক যেখানে যুক্ত থাকে, অনুকল্প গঠন করার ক্ষেত্রে দুইয়ের অধিক ভেরিয়েবল যেখানে থাকে, তখন সেইটাকে বলা হয়, তার ভিত্তিতে তৈরি অনুকল্প হচ্ছে জটিল অনুকল্প। যেমন বলছি একটা উদাহরণ, বেকারত্ব ও দারিদ্রতা সমাজের অপরাধ বৃদ্ধি করে। তাহলে বেকারত্ব একটা অনির্ভরশীল চলক এবং দারিদ্রতা অনির্ভরশীল চলক। বেকারত্ব আবার শহরে বেকারত্ব, গ্রামীণ বেকারত্ব, আবার গ্রামের বেকারত্ব, শিক্ষিত বেকারত্ব লোকের বেকারত্ব এবং নিরক্ষর লোকের বেকারত্ব, এগুলোর তাহলে অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে। বেকারত্ব আর বিভিন্ন ডাইমেনশন আছে। দারিদ্রতা আবার একটা, তার বিভিন্ন ডাইমেনশন আছে। তাহলে দারিদ্রতাকে কত ইনকামকে কোন পর্যায়ে দারিদ্রতা বলা হবে, সেটাও একটা ফ্যাক্টর আছে। এবং সমাজের অপরাধ বৃদ্ধির কথা বলা আছে। অপরাধের অনেক ধরন আছে সমাজের, কোন ধরনের অপরাধ পারে, সব অপরাধ কিন্তু সমান বৃদ্ধি পায় না। তাহলে বেকারত্ব এবং দারিদ্রতা অনির্ভরশীল চলক এবং অপরাধ বৃদ্ধি হচ্ছে নির্ভরশীল চলক। এই অপরাধের বিভিন্ন মাত্রা আছে, নির্ভরশীল চলক ধরন আছে এগুলো। তাহলে আমরা বলছি এই সকল বিভিন্ন ভেরিয়েবলের প্রেক্ষিতে, দুইয়ের অধিক সংখ্যক ভেরিয়েবলের প্রেক্ষিতে যে অনুকল্প গঠন করা হয়, সেটাকে বলা হয় জটিল অনুকল্প। তারপরে আমরা বলছি কজাল হাইপোথেসিস বা কার্যকারণ সম্পর্কযুক্ত অনুকল্প। যখন ঘটনাগুলো বা শর্তগুলো নিয়ে আমরা অনুকল্প গঠন করব, সেই শর্ত বা ঘটনাগুলোর মধ্যবর্তী কার্যকারণ সম্পর্ক নিয়ে যে অনুকল্প গঠন করা হয়, সেটাকে বলা হয় কার্যকারণ সম্পর্কযুক্ত অনুকল্প। যেমন নির্ভরশীল চলক এবং অনির্ভরশীল চলকের মধ্যকার কার্যকারণ সম্পর্ক ভিত্তিতে অনুকল্প গঠন করা হয়। অর্থাৎ একটা অনির্ভরশীল চলকের ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের জানা প্রয়োজন হয়, এবং নির্ভরশীল চলকের সাথে তার কি সম্পর্ক আছে। যেমন লাল আলোর প্রতিক্রিয়া অপেক্ষাকৃত দ্রুত হয়, তাহলে প্রতিক্রিয়া হচ্ছে নির্ভরশীল চলক, আর লাল আলো, হলুদ আলো, নীল আলো, সবুজ আলো, নীল আলো, বিভিন্ন ধরনের আলো হচ্ছে অনির্ভরশীল চলক। তাহলে এই যে রঙের ভিন্নতার কারণে প্রতিক্রিয়ার ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাহলে লাল আলোর প্রতি প্রতিক্রিয়া দ্রুত হয়, সবুজ আলোর প্রতি প্রতিক্রিয়া কাল কম হয়। তাহলে এই যে কেন হয়, তার মধ্যকার যে সম্পর্ক, এই বিষয়গুলোকে আমরা বলছি, এই ধরনের অনুকল্পকে বলা হয় কার্যকারণ সম্পর্কযুক্ত অনুকল্প। আরেকটা হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত অনুকল্প, তার মানে অ্যাসোসিয়েটিভ, যে ফ্যাক্টর গুলোর সাথে পরস্পর সম্পর্কযুক্ত। দৈনন্দিন জীবন থেকে আমরা দেখি, যেখানে ধোঁয়া ওড়ে সেখানে আগুন জ্বললে ধোঁয়া ওড়ে। তাহলে আগুন এবং ধোঁয়ার মধ্যে কি আছে? সংযোগ আছে, অনুষঙ্গ আছে। তাহলে আমরা বলছি যে এই ধরনের অনুষঙ্গগুলোর মূলক অনুকল্প আছে। যেমন ওজন বৃদ্ধি পেলে দৌড়ের গতি বৃদ্ধি পায়। তাহলে ওজনের হ্রাস বৃদ্ধি একটা হলো অনির্ভরশীল চলক, আর দৌড়ের গতি হচ্ছে নির্ভরশীল চলক। দৌড়ের গতি হ্রাস পাবে না বৃদ্ধি পাবে, সে তা নির্ভর করে ওজনের উপর। তাহলে ওজন একটা ফ্যাক্টর আর দৌড়ের গতি একটা ফ্যাক্টর। এই দুইটা ঘটনা পরস্পর সম্পর্কযুক্ত।
অর্থাৎ একটা হ্রাসবৃদ্ধির সাথে আরেকটা হ্রাসবৃদ্ধির সম্পর্ক আছে, এটাকে বলা হয় পরস্পর সম্পর্কযুক্ত অনুকল্প বা অ্যাসোসিয়েটিভ হাইপোথিসিস। আরেক ধরনের অনুকল্প আছে নির্দেশনামূলক, ডিরেকশনাল মূলক হাইপোথিসিস, যেখানে একটা পার্টিকুলার বিষয়ের উপরে এমফেসিস দেওয়া হয় বা জোর দেওয়া হয়। উদাহরণ বলছি, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, যে রোগ হওয়ার আগে তার প্রতিরোধ হচ্ছে বেটার, তাহলে প্রিভেনশন ইজ বেটার দেন, তাহলে লেস দেন, গ্রেটার দেন, এরকম যদি আমরা বলি, একটা ধরুন ডিরেকশনমূলক কথা যতক্ষণ বলা হয় তখন সেটাকে বলা হয় নির্দেশনামূলক বা ডিরেকশনাল হাইপোথিসিস। আরেক ধরনের অনুকল্প আছে আরোহী অনুকল্প বা ইন্ডাকটিভ হাইপোথিসিস। তার মানে হচ্ছে স্পেসিফিক টু জেনারেল, অর্থাৎ যেমন পর্যবেক্ষণ, দৈনন্দিন জীবন চারপাশের ঘটনাগুলি আমাদের পর্যবেক্ষণ করি আমরা, তার ভিত্তিতে আমাদের কনসেপ্ট ফরমেশন হয় বা ধারণা গঠন হয়। এই ধারণা গঠনের প্রেক্ষিতে আমরা অনুকল্প গঠন করি, এই অনুকল্পগুলো প্রমাণিত হলে সেটা তত্ত্বে পরিণত হয়। তাহলে পর্যবেক্ষণ, ধারণা গঠন, অনুকল্প, তত্ত্ব, এই ধরনের অনুকল্পকে বলা হয় আরোহী অনুকল্প। ঠিক তার বিপরীত হচ্ছে যে তত্ত্ব, অনুকল্প, পর্যবেক্ষণ, নিশ্চিতকরণ। তার মানে হচ্ছে যে বর্তমানে প্রচলিত যে তত্ত্ব বা থিওরি গুলো আছে তার কোথাও কোনো লিমিটেশন আছে কিনা, তার ভিত্তিতে তার কোনো সীমাবদ্ধতা আছে কিনা, বিজ্ঞানী সেই সম্পর্কে অধ্যয়ন করেন, করে তার ভিত্তিতে তিনি অনুকল্প গঠন করেন, করে তিনি এই অনুকল্পের প্রেক্ষিতে তিনি বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন, সেটাকে আমরা বলছি পর্যবেক্ষণ। এবং এই পর্যবেক্ষণ বা গৃহীত তথ্য উপাত্ত যখন এই অনুকল্পের পক্ষে রায় দেয় তখন সেটাকে আমরা কনফার্ম করে নিশ্চিতকরণ করা হয়। হ্যাঁ, সেটাকে আমরা বলছি অবরোহী অনুকল্প। তাহলে আসলে দেখো, আমরা অনুকল্পের প্রকারভেদে আমরা দেখলাম যে ম্যাকগুইগানের একটা ক্লাসিফিকেশন আছে, গুডিয়ান হার্ট 2 ধরনের আর গুডিয়ান হার্ট 3 ধরনের অনুকল্পের কথা বলেছেন। এছাড়া বৈজ্ঞানিক অনুসন্ধানের বা গবেষণার ক্ষেত্রেও বিভিন্ন ধরনের অনুকল্পের কথা বলা হয়। আমরা যে 9 ধরনের অনুকল্পের কথা বললাম পরবর্তী বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে, এর বাইরেও বিভিন্ন ধরনের জ্ঞানের বিভিন্ন শাখা বিভিন্ন ধরনের অনুকল্পের কথা তারা বলে থাকে। তাহলে আমরা অধিকাংশ জ্ঞানের শাখায় যে সকল অনুকল্পের কথা বলা হয় সেই ধরনগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আসো আমরা অনুকল্পের উৎস নিয়ে কথা বলি। তার মানে হচ্ছে আমরা বলতে চাচ্ছি যে অনুকল্প সম্পর্কে আমরা যে বললাম, অনুকল্প কি সংজ্ঞা বললাম, তারপরে অনুকল্পর আমরা উদাহরণ দিলাম, তারপরে আমরা অনুকল্পের প্রকারভেদ গুলো বললাম। এই অনুকল্প গঠন করার জন্য কোথা থেকে আমরা অনুকল্প পাবো বা অনুকল্পের সোর্স গুলো কি কি আছে, আমি খুব সংক্ষেপে একটু বলে যাচ্ছি। যে সেটা হচ্ছে অনুকল্পের সোর্স হিসেবে আমরা প্রথম হচ্ছে বৈজ্ঞানিক তত্ত্ব, যে বর্তমানে যে বৈজ্ঞানিক তত্ত্ব বা থিওরি বিরাজমান আছে সেগুলো নিয়ে স্টাডি করে আমরা নতুন কোনো অনুকল্প গঠন করা হতে পারে। যেমন একসময় আইনস্টাইনের থিওরি এস্টাবলিশ ছিল, পরবর্তীকালে এই থিওরির কিছু লিমিটেশন ওভারকাম করার জন্য জগদীশ বোস সেটা সংশোধন করেছেন, এখন বর্তমানে তাকে বলা হয় বোস আইনস্টাইন থিওরি। তাহলে বোস সাহেব যিনি নতুন কোনো গবেষণা করার জন্য যে অনুকল্প গঠন করেছিলেন তার শেষ ছিল বৈজ্ঞানিক তত্ত্ব, যে প্রেজেন্ট সায়েন্টিফিক থিওরির ভিত্তিতে উনি নতুন অনুকল্প গঠন করে তার সত্যতা প্রমাণ করার চেষ্টা করেছিলেন। তাহলে সেখানে বর্তমান বিরাজমান থিওরি গুলো, তত্ত্বগুলো একটা সোর্স হিসেবে কাজ করবে। ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ, একজন গবেষক বা জ্ঞানী যিনি অনুসন্ধান মন নিয়ে যিনি কাজ করেন, তার বর্তমান ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, উনি অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যতে কি ঘটতে পারে সেই সম্পর্কে তিনি অনুমান করতে পারেন, তার ভিত্তিতে অনুকল্প গঠন হয়। তার চারপাশের জগৎকে উনি পর্যবেক্ষণ করে অনুকল্প গঠন করতে পারেন। সাদৃশ্যপূর্ণতা বা অ্যানালজি, বর্তমানে যে ঘটনাগুলো আমাদের জানা আছে, যে বিষয়গুলো আমাদের জানা আছে, এই জানার সাথে নতুন কোনো বিষয় সংযুক্ত করার জন্য তার সাথে সামঞ্জস্য রেখে যখন অনুকল্প গঠন করা হয় সেটাকে বলা হয় সাদৃশ্যপূর্ণতা বা অ্যানালজি, একটা অনুকল্প হিসেবে সোর্স হিসেবে কাজ করতে পারে। তারপর হলো সামাজিক সাংস্কৃতিক মূল্য ও দৃষ্টিভঙ্গি, যে আমরা যে সমাজে বসবাস করি, একটা বাংলাদেশি সমাজ, একটা আফ্রিকান সমাজ, আমেরিকান সমাজ, ইউরোপিয়ান সোসাইটি, তাহলে তার প্রত্যেকটা সমাজের তার নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব মূল্যবোধ আছে, নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, তার ভিত্তিতেই তার গবেষণার হাইপোথিসিস গুলো তৈরি হবে। তাহলে প্রত্যেকটা সমাজের সাংস্কৃতিক মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি তার অনুকল্প গঠনের ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করে থাকে, সেটা একটা উৎস হিসেবে কাজ করে থাকে।
তারপরে আসো আমরা তারপরে আছে পূর্ববর্তী গবেষণার ফলাফল। বর্তমান যে গবেষণাগুলো, যে কোনো একজন গবেষক যে বিষয়ে গবেষণা করবেন, এই বিষয়ে অতীত বিজ্ঞানীরা কি কি গবেষণা করেছেন তার রেজাল্ট গুলো নিয়ে স্টাডি করবেন, করে তার চিন্তায় নতুন কোনো গবেষণার সূত্রপাত হতে পারে। তাহলে পূর্ববর্তী গবেষণার ফলাফলগুলো স্টাডি করলো, তার মাথায় নতুন কোনো গবেষণার সূচনা ঘটাতে পারেন, তার ভিত্তিতে উনি অনুকল্প গঠন করতে পারেন। তারপরে আসে প্রকাশনা সামগ্রী, যে পাবলিকেশন, বিভিন্ন পত্র পত্রিকা, জার্নাল, বিজ্ঞান সাময়িকী যেগুলো আছে, বিভিন্ন ব্রোশিয়ার আছে, এগুলো স্টাডি করে নতুন অনুকল্প গঠন করা যায়। তারপরে সমস্যা সমাধানমূলক গবেষণা, প্রবলেম সলভিং রিসার্চ। তার মধ্যে হচ্ছে যে কোনো সমস্যা সমাধানমূলক গবেষণা করতে গেলে সমস্যার যেখানে কোনো সমাধান হয় না, বা তখন তাকে নতুন করে অনুকল্প গঠন করে সেই সমস্যা সমাধানের জন্য অনুকল্প গঠন করতে হয়। তারপর হচ্ছে লোকায়ত গান। বর্তমানে আমাদের যে লোকায়ত মানে যেগুলো সংস্কৃতিতে আছে, লোকায়ত বিভিন্ন ধরনের শ্লোক আছে, বিভিন্ন ধরনের কথা প্রচলিত থাকে সমাজে, তার এই লোকায়ত গানের ভিত্তিতেও অনুকল্প গঠন হতে পারে। আরেকটা হচ্ছে অন্তর্দৃষ্টি, যেটাকে আমরা বলে থাকি সৃজনশীল দৃষ্টিভঙ্গি। অর্থাৎ যারা দার্শনিক তাদের মধ্যে এরকম ইনসাইট কাজ করে, সৃজনশীল দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে, চিন্তা তারা কাজ করে, তাহলে কগনিটিভ লেভেলে বা চিন্তার জগতে বা অন্তর্দৃষ্টি একটা নতুন অনুকল্প গঠনে আমাদেরকে সহায়তা করে থাকে। তাহলে আমরা এই পর্যন্ত যে আলোচনা করলাম আজকের লেকচারে, অর্থাৎ লেকচার নাম্বার 8, অষ্টম লেকচারে আমরা আলোচনা করলাম অনুকল্প কি, অনুকল্প আর বিভিন্ন উদাহরণ দিলাম, তারপরে অনুকল্পের প্রকারভেদ নিয়ে আমরা কথা বললাম, তারপরে অনুকল্পের উৎস নিয়ে কথা বললাম। এর জন্য তোমাদের যে বই ফলো করতে হবে সেটা বললাম। তো আজকে এই পর্যন্ত আমরা শেষ করতে চাচ্ছি। তো ধৈর্য ধরে আমার লেকচার শোনার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।